চিত্রলেখা যখন বাসায় ফিরে তখন বাজে রাত ৮টা। সাধারণত এত দেরি তার হয় না। এই কোম্পানিতে চাকরি করছে ৩ বছরের বেশি সময় ধরে। খুব বেশি দিন তাকে রাত করে বাড়িতে ফিরতে হয়নি, হাতে গোনা কয়েকটা দিন মাত্র। চিত্রলেখা ঘরে ঢুকতে তাকে দেখে চারু জিজ্ঞাসা করে, আজকে এত দেরি হলো কেন আপা? শব্দ পেয়ে রান্নাঘর থেকে নার্গিস বেগম চেঁচিয়ে বলেন, কে আসছে রে চারু? তোর আপা? হ্যাঁ খালা। খালাকে জবাব দেয় চারু। চিত্রলেখার হাত থেকে ব্যাগ নিয়ে চারু জিজ্ঞাসা করে, এই ব্যাগে কি আপা? ততক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এসেছেন নার্গিস বেগম। চারু ব্যাগটার ভিতরে জুতা দেখে তা বের করতে করতে বলে, এতদিনে জুতা কিনলাম? তোমারই কতদিন ধরে বলতেছি এই জুতাটা এবার বাদ দাও, যে কোনো সময় ছিঁড়ে যাবে। আজকে সকালে অফিসে যাওয়ার সময় ছিঁড়ে গিয়েছিল। বলে চিত্রলেখা। তা শুনে পাশ থেকে নার্গিস বেগম বলেন, সেই জন্য জুতা কিনছিস? নইলে তুই জুতা কিনতি না। তোর তো আমরা চিনি। আপা, তোমার কি চটর আসছে নাকি? অবাক সুরে জিজ্ঞেস করে চারু। তা শুনে নার্গিস বেগম ব্যস্ত হতে নিলে চারু তাকে জুতার ট্যাগটা দেখায়, দেখিয়ে বলে, দেখো খালা, আপা নিজের জন্য 2400 টাকা দিয়ে জুতা কিনেছে। কি রে চিত্রলেখা, তোর এত সুবুদ্ধি কেমনে হইল? তুই নিজের জন্য এত টাকা খরচ করলি? জুতার দাম দেখে নার্গিস বেগম নিজেও অবাক হয়েছেন। বোন ও খালার এক্সাইটমেন্ট দেখে ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে চিত্রলেখা। এরা তাকে ভালো করেই চিনে। সে যে নিজের জন্য এত দাম দিয়ে জুতা কিনবে না, এটা সত্যি কথা। চিত্রলেখা জুতাটা বের করে দেখেনি, তাই জানে না এত দামি একজোড়া জুতা পেয়েছে সে। আর লুকোচুরি না করে চিত্রলেখা বলে, আমি কিনিনি, তাহলে একজন দিল। কেউ তোর জুতা কিনে দিল? আমাকে না, অন্য একজনের জন্য কিনেছিল। তারপর কাহিনীটা তো জানি না, শেষমেশ আমার পায়ে এসে জুটলো। কে এমন মানুষ যে তোর জন্য জুতা কিনলো? খালা, বললাম তো আমার জন্য কিনিনি। নার্গিস বেগম আর কিছু বলার আগে চারু বলে, আপা, তোমার জন্য না কিনলেও সাইজটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, তোমার পায়ের সাইজ। জবাবে আর কিছু বলে না চিত্রলেখা, বরং বলে, তোর বেশি পছন্দ হলে তুই রেখে দে, আমার আরো জুতা আছে, আমি ওখান থেকে একজোড়া নামিয়ে নিব। পছন্দ তো হয়েছে, তবে আমার সাইজে হবে না আপা। তোমার পায়ের মতো তো আমার পা লম্বা না। তো কি হয়েছে, রেখে দিবি, যখন পায়ে হবে তখন পরবি। তোমার মাথা খারাপ আপা? বছরের পর বছর রেখে দিব? রেখে দিবি তো কি হয়েছে? কোনো দরকার নাই, তোমাকে দিছে তুমিই পড়বা, রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেউ ভালোবেসে কিছু দিলে সেটা ভালোবেসে গ্রহণ করতে হয়, বুঝলা আপা? ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে চিত্রলেখা। মনে মনে কেবল ভাবে, ভালোবাসা। কিন্তু মুখে কিছু বলে না। নার্গিস বেগম বলেন, অনেক হয়েছে তোদের জুতার প্যাচাল, এখন যা ফ্রেশ হয়ে আয়, কিছু খাবি? চিত্রলেখা উঠতে উঠতে বলে, তুমি রান্নাঘরে কি করছিলে খালা? ভাত বসাইলাম রাতের জন্য। আমার আজকে আসতে অনেক দেরি হয়ে গেল, তুমি আর রান্নাঘরে যেও না, আমি ফ্রেশ হয়ে রান্না চাপাচ্ছি। তোরে অনেক ক্লান্ত লাগতেছে, আজকে না হয় থাক, আমি রান্নাটা সারি। দরকার নেই খালা, আমিই পারবো। আর কারো কোনো কথা না শুনে নিজের ঘরে চলে যায় চিত্রলেখা। নার্গিস বেগম রান্নাঘরে চলে যান। সবকিছু এগিয়ে দিলে মেয়েটার জন্য সহজ হবে। হাজারো ক্লান্ত লাগলেও সেটা মুখে প্রকাশ করবে না চিত্রলেখা। রৌনক বাসায় ফিরে সরাসরি নিজের ঘরে চলে যায়। যদিও আজ তার জলদি বাসায় ফেরার ইচ্ছা ছিল না, কিন্তু বাইরে থাকার মতো কোনো কাজও আপাতত তার হাতে ছিল না। নিজের ঘরে ঢুকতেই রৌনক দেখে সাবা তার ঘরেই বসে আছে। সাবাকে দেখে রৌনক নিজের কোটটা খুলতে খুলতে জিজ্ঞেস করে, তুমি এখানে? আজ আন্টি আমাদের ডিনার জন্য ইনভাইট করেছে, জানো না? শুনেছি, তবে আমার প্রশ্ন এটা ছিল না। রৌনকের দিকে এগিয়ে আসতে আসতে সাবা ন্যাকামি সুরে জিজ্ঞাসা করে, কি ছিল যেন তোমার প্রশ্নটা? আমি জিজ্ঞাসা করছি তুমি এখানে আমার রুমে কেন? তোমার রুমে কি আসতে মানা নাকি? আমার অ্যাবসেন্সে আমি কারো আসাটা আমার ঘরে পছন্দ করে না। সবাই আর আমি তো এক নই রৌনক। তুমি জানো আজ আন্টি কেন আমাদের ডিনার ইনভাইট করেছে? জানলে নিশ্চয়ই এমন কথা বলতে না। সবাই আর তোমার মধ্যে বিশেষ আলাদা কিছুই নেই সাবা। সবাই যেমন মানুষ, তুমিও মানুষ। আর ডিনার যেহেতু আমার মা ইনভাইট করেছে, তুমি বেটার তার ঘরে গিয়ে বসে না হয়। আমি এখন ফ্রেশ হব। আই নিড সাম প্রাইভেসি। ইউ মে লিভ নাও প্লিজ। রৌনক আর দাঁড়ায় না, বাথরুমের দিকে চলে যায়। পেছনে দাঁড়িয়ে সাবা নিজে নিজেই বলে, তুমি যতই আমার থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করো না কেন, এতে বিশেষ লাভ হবে না রৌনক। আমার কাছেই তোমাকে ফিরতে হবে। এই সাবা তোমার ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। সাবা দাঁড়িয়ে না থেকে রৌনকের ঘর থেকে বেরিয়ে যায়। দিলারা যেমন কিচেনে এসে দেখে নেন সব আয়োজন ঠিকঠাক মতো হচ্ছে কিনা। কিচেনের আয়োজন দেখে বড় বউ তানিয়ার ঘরের দিকে যান তিনি। তানিয়ার ঘরে এসে দেখে সে ল্যাপটপে মুখ গুজে বসে আছে।
তা দেখে দিলারা জামান বলেন, তুমি এখনো তৈরি হওনি? শাশুড়িকে দেখে ল্যাপটপটা নামিয়ে রেখে তানিয়া বলে, একটু কাজ করছিলাম মা, এটা শেষ করে তারপর তৈরি হব। কাজ সবসময়ই হবে, এখন জলদি তৈরি হয়ে একটু কিচেনে যাও। আমরা খেয়াল না রাখলে তো কিছুই ঠিকঠাক মতো হবে না। ঝানারা খালা কোথায়? কিচেনেই আছে। তাহলে আপনি আর কিসের চিন্তা করছেন? সব হয়ে যাবে সময় মতো, ডোন্ট ওয়ারি। চিন্তা কি আর এমনি এমনি করি? আজ এত গুরুত্বপূর্ণ একটা দিন, অথচ কারো কোনো হেলদোল নেই। রনকটা মাত্র বাসায় ফিরলো। রনক ফিরেছে? মাত্রই ফিরলো। তাও ভালো ফিরেছে। আমি তো ভেবেছিলাম আজ হয়তো ও বাসায়ই ফিরবে না। ওকে একটু বুঝাও প্লিজ, এবার ওকে বিয়ে করতেই হবে। ওর আপত্তি আর শুনবো না আমি। তানিয়া নির্বাক হয়ে তাকিয়ে থাকে। তা দেখে দিলারা জামান তাকে তাগাদা দিয়ে বলে, আর বসে থেকো না, তৈরি হয়ে নিচে আসো। সাবা অলরেডি চলে আসছে, ওনারাও যে কোনো সময় চলে আসবে। আপনি নিচে যান, আমি আসছি। তানিয়াকে জলদি করার তাগাদা দিয়ে প্রস্থান করেন দিলারা জামান। শাশুড়ি প্রস্থান করতেই তানিয়া বলে, সবই ঠিক আছে, কিন্তু এমন গায়ে পড়া স্বভাবের মেয়েকে রনক বিয়ে করবে বলে আমার মনে হয় না। আর চিন্তায় মগ্ন না হয়ে তানিয়া ল্যাপটপ বন্ধ করে চেঞ্জ করতে চলে যায়। মেহমান আসার আগে সে উপস্থিত না থাকলে পরে আবার তার শাশুড়ি গাল ফুলিয়ে বসে থাকবে। সাবার বাবা মা চলে এসেছে অনেকক্ষণ, কিন্তু এখনো রনক নিচে নামেনি। সবাই যখন ড্রয়িং রুমে আড্ডায় মশগুল, তখনই তৈরি হয়ে উপর থেকে নিচে নামে রৌনক। শাওয়ার নিয়ে কাপড় বদলে নিয়েছে সে। সারাদিনের ফর্মাল কাপড় বদলে ট্রাউজার প্যান্টের সাথে অ্যাডিডাস ব্র্যান্ডের হাফ হাতার টি শার্ট পরেছে। চুলগুলো ব্যাক ব্রাশ করে জেল দিয়ে সেট করে নিয়েছে। ডান হাতে রোলেক্সের দামি ঘড়ি, চাপ দাড়ি ও হালকা মোচালা ফর্সা চেহারাটা দেখতে আরো ফ্রেশ লাগছে। নেমেই ড্রয়িং রুমে উপস্থিত সাবার বাবা মায়ের উদ্দেশ্যে সালাম দেয় সে। এগিয়ে এসে সাবার বাবার সঙ্গে হ্যান্ডশেক করে। দিলারা জামান তাকে বসতে বললে রৌনক বলে, সময় নেই মা, আমি আসবো না, বাইরে যাচ্ছে একটু, সাদমানের সাথে প্ল্যান আছে। বাসায় মেহমান রেখে তুই বাইরে যাচ্ছিস? তোমার গেস্ট তুমি অ্যাটেন্ড করো, আমার আগে থেকে প্ল্যান ছিল, ক্যান্সেল করতে পারবো না, নট পসিবল। ওনারা তোর আর সাবার জন্য এসেছে রনক, আমি ইনভাইট করেছি ওনাদের। ভনিতা না করে রৌনক সরাসরি সাবার বাবা আশরাফ আহমেদকে বলে, সরি আঙ্কেল, আমাকে বেরোতে হবে। মা আপনাদের কেন ডিনারে ডেকেছে আমি বলতে পারছি না। ক্যাজুয়ালি ডিনার হলে ওকে ফাইন, বাট যদি আমার আর সাবার বিয়ের বিষয় হয়ে থাকে তাহলে আই এম রিয়েলি সরি। আমি বিয়ে করার বিষয়ে আপাতত কিছু ভাবছি না। বলতে পারেন এখনই বিয়ে করার কোনো প্ল্যান নেই আমার। আমি আসছি, আমার ফ্রেন্ড ওয়েট করছে। দিলারা জামানকে অবাক করে দিয়ে বেরিয়ে যায় রৌনক। পেছনে এর আগে পারেন না ভাঙচুর শুরু করেন তিনি। মেহমানের উপস্থিতিতে আপাতত নিজেকে সামলে নেন। রৌনক বেরিয়ে যেতে আশরাফ আহমেদ বলেন, আমি বলি কি ভাবি, আমরা কথাবার্তা বলার আগে আপনি রনকের সাথে ভালোভাবে কথা বলুন। ও কি চায় সেটা জানার চেষ্টা করুন। আমরা জোর করে দেওয়ার চাইতে দেরিতে হোক, তবুও যারা বিয়ে করবে তাদের ইচ্ছায় হোক, সেটাই বরং বেশি ভালো হবে। তাই আমরা কথা বলার আগে আপনি রনকের সাথে কথা বলুন। বসা থেকে উঠে দাঁড়িয়ে আশরাফ আহমেদ আরো বলেন, আজ আমরা আসছি ভাবি, ডিনারটা না হয় অন্য কোনো দিন হবে, আজ থাক। আর অপেক্ষা করেন না আশরাফ সাহেব, স্ত্রী ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান। ওনারা বেরিয়ে যেতেই হাতের সামনে থেকে একটা কাচের গ্লাস তুলে আছাড় মারেন দিলারা জামান। তারপর নিজের রুমে চলে যান। পেছনে তানিয়া একা বসে থেকে ড্রয়িং রুমে তার মুখের দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে থাকেন জাহানারা। লিখনের বাসায় ফিরতে ফিরতে রাত 9:30 বেজে গেছে আজ। বাসায় ফেরার সময় 2 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছে সঙ্গে করে। ভাইকে এই অসময়ে মুরগি সমেত বাড়ি ফিরতে দেখে চিত্রলেখা জিজ্ঞাসা করে, কিরে অসময় মুরগি কেন? তোমার হাতে চিকেন বিরিয়ানি খাইতে মন যাচ্ছে আপা, তাই নিয়ে আসলাম। তুই টাকা কই পেলি? বৃষ্টির আম্মু বেতন দিয়ে দিয়েছে। তাও তুই আনতে গেলি কেন? আমাকে ফোন দিয়ে বলতি, আমি আসার সময় নিয়ে আসতাম। এতক্ষণে রান্নাও হয়ে যেত তেলে। তোমাকে পাইলে না বলবো? মানে তোমার ফোন বন্ধ ছিল, কল দিয়ে পায় নাই। ও সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, কখন ফোনে চার্জ শেষ হয়ে গেছে আমি না বলতেই পারি না। চার্জ শেষ হয়ে গেছে না বইলা বলো, তোমার ফোনের চার্জ থাকে না। কতদিন ধরে বলতেছি এই নষ্ট ফোনটারে বাদ দিয়ে একটা নতুন নতুন ফোন কিনো। দরকার হলে কিনবো, এখন এটাই ভালো চলতেছে। চলতেছে না, তুমি জোর করে চালাইতেছো আপা। এই মাসে অন্তত একটা ফোন কিনো কিনো, একটা মাস না হয় আমরা একটু কষ্ট একটু একটু কম খাইলাম। তুই যা তো, গিয়ে ফ্রেশ হ, গোসল কর গিয়ে। এখন তো আমাকে ভাগাবাই, দরকারি কথা বলতেছি যে। ওইসে বুঝছি তো।
লিখন চলে যেতে নিয়ে থেমে গিয়ে আরো বলে, আপা তোমার কষ্ট না হইলে আজকে বিরিয়ানি রান্না কইরো, আর আলু দিও বেশি করে। আচ্ছা, রাঁধতেছি। লিখনটা এমনই, প্রতিদিন 3 বেলা তাকে বিরিয়ানি দিলে তার চাইতে খুশি কেউ হবে না। অ্যান্ড্রয়েডের নামে একটা একদমই নর্মাল মোবাইল চালায় চিত্রলেখা। তাও 4 বছরের অধিক সময় হয়ে গেছে সে মোবাইল ফোনটা ব্যবহার করছে। মাঝে একবার ব্যাটারি বদলে নিয়েছিল। 8-10 হাজার টাকা দামের একটা ফোন কতদিনই বা সার্ভিস দিবে, আরও আগেই বদলে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু চিত্রলেখা কখনোই নিজের প্রয়োজনগুলোকে প্রায়োরিটি দেয়নি, তাই কোনো রকম জোড়াতালি দিয়ে চালিয়ে যাচ্ছে। তবে চিত্রলেখা চাইলেই 2-3 মাস কিছু টাকা সাইড করে একটা মোটামুটি ভালো ব্র্যান্ডের ও দামের ফোন কিনতে পারে, কিন্তু নিজের প্রয়োজনে সে তা করবে না। ভাই বোনদের প্রয়োজন হলে তখন হাতে টাকা না থাকলে ঠিক ব্যবস্থা করে ফেলবে, কেবল নিজের বেলায় শূন্য সে। বিরিয়ানি দমে বসিয়ে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে আসে চিত্রলেখা। ড্রয়িং রুমে নার্গিস বেগম সহ বাকিরা সবাই মিলে টেলিভিশন দেখতে ব্যস্ত। চিত্রলেখাকে এগিয়ে আসতে দেখে নার্গিস বেগম বলেন, আইমা আমার সাথে বস। চিত্রলেখা এগিয়ে গিয়ে খালার পাশে বসতে তিনি মেয়ের মুখ নিজের আঁচল দিয়ে মুছে দিয়ে বলেন, ঘরে বাইরে এত কাজ করলে তো অসুস্থ হয়ে যাবি মা। হব না খালা, আর মাঝে মধ্যে একটু অসুস্থ হইলেও দোষ নেই, কিন্তু তুমি তো জানোই আমি সহজে অসুস্থ হই না। নার্গিস বেগম আরো কত কিছু বলতেন, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে লিখন চিত্রলেখাকে জিজ্ঞাসা করে, আপা আজকে কি তোমার মামুন ভাইয়ের সাথে দেখা হয়েছিল নাকি? চিত্রলেখা জবাব দেওয়ার আগে নার্গিস বেগম জিজ্ঞাসা করেন, কেন, মামুন আবার কি করলো? বাসায় আসার সময় দেখা হয়েছিল, বললো আপার কথা। কি বলছে আপা মামুন ভাই তোমারে? ওই পুরান পেঁচালি, নতুন কিছু না। বিয়ের কথা? হুম। তবে আপা একটা কথা কিন্তু সত্যি, মামুন ভাই সত্যি সত্যি তোমারে অনেক ভালোবাসে। মামুন ভাই কেবল লেখাপড়াটাই কম করেছে তোমার থেকে, এছাড়া মানুষ হিসাবে কিন্তু অনেক ভালো। তুই হঠাৎ আজ মামুনের পেঁচাল শুরু করলি কেন? মতলব কি তোর? তুমি চাইলে মামুন ভাইয়ের প্রস্তাবের কথা ভাবতে পারো। আর কোনো গান নাই তোদের? লিখনকে সমর্থন করে নার্গিস বেগম বলেন, মামুনের মাও তোরে অনেক পছন্দ করে। খালা এখন তুমিও শুরু হয়ে যাও না, আমার অনেক ক্লান্ত লাগতেছে, বিরিয়ানির দমে আছে, ওদের খাইতে দিয়ে দাও, আমি গেলাম ঘুমাবো। ঘুমাবো মানে? তুই খাবি না? আমার ক্ষুধা নেই খালা। খালি পেটে ঘুমাবি? এই পৃথিবীতে আমি একা না খালা, খোঁজ নিয়ে দেখো গিয়ে, হাজার হাজার মানুষ খালি পেটে ঘুমোচ্ছে। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চিত্রলেখা নিজের ঘরে চলে যায় বিশ্রাম করতে। সারাদিন অফিসের পর বাসায় এসে এক গাদা কাজের পর ভীষণ ক্লান্ত সে। রৌনক আগের দিন রাতে বেরিয়ে গিয়ে অনেক দেরিতে বাসায় ফিরেছিল। রাতে আর কারো সঙ্গে তার দেখা হয়নি। আজ সকাল সকাল ডাইনিং টেবিলে আসতেই দেখতে পায় সবাই থাকলেও ঢিলারা জামান নেই। জাহানারা রৌনককে চা ঢেলে দিতে থাকলে এসে জিজ্ঞাসা করে, মা কই খেলা? তো তার ঘরে। নাস্তা করবে না? ডাকতে গিয়েছিলাম কিন্তু দরজা খুললেন না। রাতে তুমি চলে যাওয়ার পর নিজের ঘরে গিয়ে দরজা আটকে বসেছেন, এখনো বের হয়ে আসেননি। চায়ের কাপে চুমুক দিয়ে রৌনক বলে, থাক তাহলে, মাকে আপাতত ঘাটের দরকার নেই, একা থাকলে মাথা ঠান্ডা হয়ে যাবে। জাহানারা এই বাড়িতে অনেক বছর ধরে আছেন। রৌনক ওনার হাতেই বড় হয়েছে। এই বাড়ির সবকিছু দেখাশোনা জাহানারাই করেন। মূলত দিলারা জামানের দুঃসম্পর্কের বোন হয়, যার নিজের বলতে কেউ নেই এই পৃথিবীতে। অল্প বয়সে স্বামী মারা যাওয়ার পর আর বিয়ে করেননি, কোনো সন্তানও নেই। নিঃসঙ্গ জাহানারাকে দিলারা জামান নিয়ে এসেছেন নিজের কাছে। তখন থেকে তিনি এই বাড়িতেই থাকেন। রৌনক ওনার কাছেই মানুষ হয়েছে। রৌনকের বাবাও নিজের বোনের মতোই আদর করতেন জাহানারাকে। রাদিন তানিয়া যথেষ্ট সম্মান করে, ওনাকে ভালোবাসে। তানিয়া রৌনককে জিজ্ঞাসা করে, বাই দ্য ওয়ে, রাতে কোথায় গিয়েছিলে রৌনক? বলেই তো গিয়েছিলাম ভাবি, ফ্রেন্ডের সাথে প্ল্যান ছিল। আগে তো শুনিনি। সাবা আর ওর বাবা মাকে দেখে সাডেনলি প্ল্যান হয়ে গেল। এই বিষয়ে আর কথা বাড়ায় না রৌনক। প্রয়োজনের বাইরে কথা বলতে সে এমনিও পছন্দ করে না। নাস্তা শেষ করে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে। প্রতিদিনের মতো আজও সময় মতো অফিসে চলে এসেছে চিত্রলেখা। ডেস্কে বসে নিজের প্রায় বন্ধ হয়ে যায় করতে থাকা ফোনটা চার্জে লাগাতে ব্যস্ত হয়। তখনই অফিসে প্রবেশ করে রৌনক। নিজের কেবিনে প্রবেশ করতে নিয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় সে। পেছনে ঘুরে তাকায় চিত্রলেখার দিকে। ডেস্কের নিচের দিকে তাকাতেই দেখতে পায় তার দেওয়া জুতাটাই আজ চিত্রলেখার পায়ে। তা দেখে রৌনকের চোয়াল জুড়ে সূক্ষ্ম একটা হাসি ফুটল যেন। চিত্রলেখা তখনও রৌনককে দেখতে পায়নি, পেছন ফিরেছিল বলে দেখতে পায়নি। মোবাইল চার্জে লাগিয়ে পেছনে ঘুরতে দেখতে পায় রৌনক দাঁড়িয়ে আছে তার কেবিনের দরজার ঠিক সামনে। আচমকা রৌনককে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে, সালাম দিয়ে বলে, আজ লাবিব সাহেবের আসতে দেরি হবে। জানি। এক মুহূর্ত চুপ থেকে রৌনক আরো বলে, একটু পরে একটা মিটিং আছে আমার, এক কাপ চা খেয়ে বের হবো। লাবিবের আসতে দেরি হবে, তাই তুমি চলো আমার সঙ্গে। আমি? হ্যাঁ তুমি।
এনি প্রবলেম? না, মানে আসলে আমার গেট আপ মিটিংয়ে যাওয়ার মতো কিনা, তাই। রৌনক 2 কদম এগিয়ে এসে একবার চিত্রলেখাকে আপাদমস্তক দেখে নিয়ে বলে, ঠিকই তো আছে। আসলে ইউ আর লুকিং ফাইন। এক কাপ চা প্লিজ, তারপর বের হবো আমরা। মাথা ঝাঁকায় চিত্রলেখা আর কিছু বলে না। রৌনক আর না দাঁড়িয়ে নিজের কেবিনে চলে যায়। চিত্রলেখা আরেকবার নিজেকে দেখে নেয়। তার পরনে আহামরি কিছু নয়, প্রতিদিন যেমন সাধারণ পরিধানে আসে আজও তাই, হাতের কাজ করা 3 পিস পরনে। বেশি চিন্তা ভাবনা না করে এগিয়ে গিয়ে চা বানায় রৌনকের জন্য। 10টার দিকে ওরা বেরিয়ে পড়ে মিটিংয়ের জন্য। লিফটের কাছে আসতেই চিত্রলেখা বলে, আপনি লিফটে চলে যান, আমি সিঁড়ি দিয়ে আসছি। কেন? না মানে এমনি। তুমি লিফট থেকে সিঁড়ি দিয়ে নামবে, তাও আবার 9 তলা থেকে? মাথা ঝাঁকায় চিত্রলেখা। সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। অবশ্যই সমস্যা আছে। স্বাভাবিক মানুষ এমনটা করে আমার মনে হয় না। না মানে আসলে চিত্রলেখা নিজের কথা শেষ করতে পারে না, তখনই নিচ থেকে লিফট চলে এসেছে। রৌনক আর কিছু বলার সুযোগ না দিয়ে আচমকায় চিত্রলেখার একটা হাত ধরে তাকে টেনে সঙ্গে নিয়ে লিফটে উঠে পড়ে। চিত্রলেখা আর কিছু বলার সুযোগ পায় না। লিফট নিচে যেতে শুরু করলে চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কতক্ষণ সে লিফট থেকে বের হবে সেই অপেক্ষা। চিত্রলেখার কোনো কিছুতেই কোনো ধরনের সমস্যা নেই, কেবলমাত্র 2টো বিষয় ছাড়া। তন্মধ্যে একটা হচ্ছে বন্ধ জায়গার ফোবিয়া। বন্ধ জায়গার 1 মিনিটও থাকতে পারে না সে। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। চিত্রলেখার হয়েছে একই দশা। সে মনে মনে ভাবছে কতক্ষণে লিফট নিচে নেমে দরজা খুলবে, আর তখনই 2 ফ্লোর নামতে না নামতেই আচমকা লিফটটা থেমে যায়। হয়তো কারেন্ট চলে গেছে। অফিস বিল্ডিংয়ে জেনারেটর আছে, যে কোনো মুহূর্তে লিফট আবার চলতে শুরু করবে। কিন্তু আচমকা লিফট বন্ধ হয়ে যাওয়ায় ঘাবড়ে গেছে চিত্রলেখা। ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি হলো? ভয় পাওয়ার কিছু নেই, হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে, এখনই জেনারেটর অন হয়ে যাবে, ইটস ওকে। রৌনক ইটস ওকে বললেও চিত্রলেখা শান্ত হতে পারে না। অন্ধকারে মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে সে। তাড়াহুড়ো করে নিজের ব্যাগ থেকে ফোন বের করে চিত্রলেখা লাইট অন করতে, এখনো জেনারেটর অন হয়নি। তাড়াহুড়ে চিত্রলেখার হাত থেকে ফোনটা পড়ে যায়। অন্ধকারে হাতড়েও ফোনটা খুঁজে পায় না। রৌনক নিজের ফোন বের করে লাইন জ্বালাতেই দেখতে পায় চিত্রলেখা নিচে বসে তার ফোন খুঁজছে, কিন্তু ফোনটার অলরেডি ব্যাক সাইড খুলে ব্যাটারি বেরিয়ে গেছে। সে লাগানোর চেষ্টা করলে রৌনক বলে, আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। চিত্রলেখা উঠে দাঁড়ালে রৌনক তার দিকে লাইট দিতেই খেয়াল করে এরই মধ্যে চিত্রলেখা ঘেমে গেছে অনেকখানি, এমনকি সে কাঁপছেও, চোখ অস্থির হয়ে আছে। চিত্রলেখার এমন অবস্থা দেখে ব্যস্ত কণ্ঠে রৌনক জিজ্ঞাসা করে, আর ইউ ওকে? এখনো লাইট আসছে না কেন? কাউকে বলবেন লিফটটা খুলে দিতে প্লিজ। রৌনক টের পায় চিত্রলেখার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আর ইউ ফিলিং সিক? কাউকে বলুন না প্লিজ দরজাটা খুলতে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। দরজাটা খুলতে বলুন প্লিজ, দরজাটা। চিত্রলেখা কথা শেষ করতে পারে না, তার আগেই পেছন দিকে ঢলে পড়তে নেয়, কিন্তু পড়ে যাওয়ার আগে রৌনক তাকে ধরে ফেলে। চিত্রলেখার খুলে যাওয়া ফোনটা পকেটে রেখে তাকে এক হাতে জড়িয়ে ধরে। তখনই জেনারেটর অন হয়ে লিফট চলতে শুরু করেছে। লিফটের নিচে নামতেই রৌনক চিত্রলেখাকে পাজা কোলে তুলে নেয়। লিফটে এসে পার্কিংয়ে থেমেছে। বেহুশ চিত্রলেখাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে রৌনক। ড্রাইভারকে বলে স্কোয়ার হসপিটালে যেতে। তখনও জ্ঞান নেই চিত্রলেখার। সে শান্ত হয়ে রৌনকের বুকে মাথা রেখে শুয়ে আছে। রৌনক চিত্রলেখাকে সিটে শুইয়ে দেয় না, পরম যত্নে তার মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে। চিত্রলেখার জ্ঞান ফিরল প্রায় 2 ঘন্টা পর। জ্ঞান ফিরে চোখ মেলতে একটা আভিজাত্য হাসপাতালের দামি কেবিনের বিছানায় নিজেকে আবিষ্কার করে যার পর্নায় বিচলিত হলো সে। তৎক্ষণাৎ মনে করার চেষ্টা করলো সে এখানে কিভাবে এসেছে। মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করলে খানিকটা অস্বস্তি হলো বটে, কিন্তু তৎক্ষণাৎই মনেও পড়ে গেল লিফটে জ্ঞান হারিয়েছিল সে। চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। শরীর ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ছিল সে। তৎক্ষণাৎই একটা হাত জড়িয়ে ধরেছিল তাকে মাটিতে লুটিয়ে পড়ার আগ মুহূর্তে। তারপর আর কিছু মনে নেই, কেবল মনে পড়ছে তার সঙ্গে সিইও স্যার ছিল। কেবিনের চারিদিকে একবার চোখ বুলালো চিত্রলেখা, কিন্তু এখানে কোথাও মানুষটা নেই। তাহলে সে এখন এখানে কিভাবে এলো? কে নিয়ে এলো তাকে? জ্ঞান হারানোর পর কি হয়েছিল তার সাথে? কিছু মনে পড়ে না চিত্রলেখার। মস্তিষ্কে অতিরিক্ত প্রেসার দেওয়ার ফলে মাথা ব্যথা করতে আরম্ভ করলো যেন। দপদপ করে সেই ব্যথা বাড়ছে টের পেয়ে আপাতত অতিরিক্ত চিন্তাভাবনা বাদ দিতে চায়, কিন্তু চাইলে কি এমন চিন্তাভাবনা বাদ দেওয়া যায়? অন্যরা পারলেও চিত্রলেখা পারে না। সে আরো বেশি তাগাদা অনুভব করে জানার কি হয়েছে তার সাথে জ্ঞান হারানোর পর, কিন্তু এখানে তার প্রশ্নের উত্তর করবে এমন কেউ নেই। নিরুপায় হয়ে অনেকটা বাধ্য হয়ে শুয়ে থাকে চিত্রলেখা। চাইলেও উঠতে পারছে না, কারণ তার হাতে ড্রিপ লাগানো, স্যালাইন চলছে। অসহায় দৃষ্টি নিয়ে দরজার দিকে তাকায়, যদি কেউ আসে এই আশায়। কিন্তু কে আসবে ভাবতে ভাবতে চিত্রলেখাকে অবাক করে দিয়ে কেবিনের দরজাটা খুলে গেল। দরজা ঠেলে একজন নার্স ভেতরে চলে এলো। ফস করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে।
এখন হয়তো কিছু জানা যাবে। নার্স এগিয়ে এসে চিত্রলেখার জ্ঞান ফিরেছে দেখে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে আপনার? হালকা করে মাথা ঝাঁকায় চিত্রলেখা। নার্স ড্রিপটা চেক করে দিয়ে বলে, বিশ্রাম করুক, ঠিক হয়ে যাবেন। নার্সটা চলে যেতে নিলেই চিত্রলেখা বলে, একটু শুনবেন? থেমে গিয়ে ফিরে এসে নার্স জিজ্ঞাসা করে, কিছু লাগবে আপনার? আমি এখানে কিভাবে এসেছি? কে নিয়ে এসেছে আমায়? সেটা তো আমি বলতে পারছি না। কি হয়েছে আমার? তেমন গুরুতর কিছু নয়, পাস আউট করেছিলেন। আপনার সম্ভবত কোনো ফোবিয়া আছে বা প্যানিক অ্যাটাক হয়েছে। বন্ধ করে দম বন্ধ হয়ে আসে আমার। লিফট বন্ধ হয়ে গিয়েছিল, তখন জ্ঞান হারিয়েছিলাম। সেজন্যই আনা হয়েছে আপনাকে। বিশ্রাম করলেই সেরে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনি কি একটু কষ্ট করে আমাকে জানাবেন কে আমাকে এখানে নিয়ে এসেছে? ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। এই মুহূর্তে আর স্ট্রেস নেবেন না, আবার প্যানিক অ্যাটাক হতে পারে। নার্স বেরিয়ে যায়। চিত্রলেখা দরজার দিকে তাকিয়ে থাকে এই আশায় কখন নার্সটা ফিরে এসে তাকে জানাবে এখানে তাকে কে নিয়ে এসেছে। আজ তো ওই সময় লাবিব অফিসে ছিল না, তা না হলে চিত্রলেখা নিঃসন্দেহে ধরে নিত লাবিবই তাকে নিয়েছে। অফিসে একমাত্র লাবিবের সাথে তার সখ্যতা আছে, এছাড়া অন্যদের সাথে পরিচয় থাকলেও তেমন কোনো সখ্যতা নেই। কাজের বাহিরে কখনো কারো সঙ্গে তেমন কোনো সখ্যতা গড়ে ওঠেনি তার। চিত্রলেখার মাথার ভিতর রৌনক নামটা দৌড়ে বেড়াচ্ছে এই মুহূর্তে। কোনোভাবে কি মানুষটা তাকে এখানে নিয়ে এসেছে? কিন্তু এমন হওয়ার সম্ভাবনা কম, তার জরুরি মিটিং আছে। সে নিশ্চয়ই নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে তার মতো সাধারণ একজন কর্মচারীর জন্য সময়ের অপচয় করবেন না। নিশ্চয়ই অফিসের কাউকে দিয়েই পাঠিয়েছেন হবে হয়তো। বাসায় খবর দেওয়া হয়েছে। বেডের পাশে থাকা টেবিলে একবার তাকায় চিত্রলেখা, নিজের ফোনটা খুঁজে আন মনে 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 ভাবে, ফোনটা আমার কোথায়? চিন্তা করতেই মনে পড়ে যায় তার ফোনটা তো লিফটে পড়ে গিয়েছিল, সেটা তুলতেই বসেছিল সে। তারপর সেটা কোথায় গেল? এদিক সেদিক তাকায় চিত্রলেখা নিজের ফোন খুঁজতে, কিন্তু দেখা মিলে না। তখনই আবার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একটু আগে আসা সেই নার্সটায়। চিত্রলেখার কাছাকাছি এগিয়ে এসে নার্সটা কিছু বলার আগে সে নিজেই জিজ্ঞাসা করে, আমার ফোনটা কোথায় দেখেছেন? খুঁজে পাচ্ছি না। আমরা আপনার সাথে কোনো ফোন পাইনি। আমার ব্যাগে আছে হয়তো ফোনটা। আপনাকে যখন আনা হয়েছিল তখন আপনার সঙ্গে কোনো ব্যাগ ছিল বলে মনে হয় না। তবু বেডের পাশে থাকা কেবিনেটের ড্রয়ার একবার দেখে নার্স জানায়, নেই। থাকলে এখানেই থাকতো। এখানে নেই মানে আপনার সঙ্গে ছিল না। গভীর চিন্তায় আচ্ছন্ন হয় চিত্রলেখা। তার ব্যাগ ফোন সব কোথায় গেল? নিশ্চয়ই এর উত্তর মিলবে যদি জানা যায় তাকে এখানে কে নিয়ে এসেছে, সেটা জানা যায় তো। যে তাকে এখানে নিয়ে এসেছে তার কাছেই হয়তো আছে ব্যাগ আর ফোন। এই মুহূর্তে জানা খুব প্রয়োজন মানুষটাকে, কে তাকে নিজ দায়িত্বে এখানে নিয়ে এলো। অদ্ভুত এক ভুলভুলাইয়াতে ডুবে আছে চিত্রলেখা, এর থেকে নিস্তার প্রয়োজন তার। মিস্টার জামান আপনাকে এখানে নিয়ে এসেছেন। পেপারসে আপনার গার্ডিয়ানের জায়গায় ওনার নামই লেখা দেখলাম। নার্সের কথায় ভাবনায় ছেদ পড়ে চিত্রলেখার। চোখ ঘুরিয়ে নার্সের মুখের দিকে তাকিয়ে অবাক হওয়া কণ্ঠে বলে, মিস্টার জামান? জি, রৌনক জামান। আমার গার্ডিয়ান? জি, আপনার অ্যাডমিশন পেপারসে এই নামটাই লেখা দেখলাম। কয়েক মুহূর্ত ভাবলেশীন হয়ে তাকিয়ে থাকে চিত্রলেখা নার্সের মুখের দিকে। তা দেখে নার্সটা বলে, আপনি বিশ্রাম করুন। নার্সটা বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিলে চিত্রলেখা বলে, আমার তো এখন জ্ঞান ফিরে এসেছে, আমি বাসায় যেতে চাই। আপনাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু আগে আপনার গার্ডিয়ান আসুক তারপর। আমার তো কোনো গার্ডিয়ান নেই, আমি নিজেই আমার গার্ডিয়ান। তাহলে যে আপনাকে এখানে ভর্তি করিয়েছে সে কি হয় আপনার? এক মুহূর্ত নার্সের মুখের দিকে তাকিয়ে থাকে চিত্রলেখা। ভাবলেশীন সেই চাহনি, তারপর শান্ত সুরে বলে, কেউ হয় না উনি আমার। নার্সটা কি বুঝলো বা কি ভাবলো কে জানে। এগিয়ে এসে চিত্রলেখার মাথায় মৃদু হাত বুলিয়ে দিয়ে বলল, হাসপাতালের তো কিছু নিয়ম আছে। পেশেন্ট বললেই আমরা তাকে ছেড়ে দিতে পারি না। তাও দেখা যেত যদি আপনি নিজে এসে ভর্তি হতেন তাহলে, কিন্তু আপনাকে তো আরেকজন ভর্তি করিয়েছে। আমাদের জন্য সেই আপনার গার্ডিয়ান, তাই তার অনুমতি ছাড়া আমরা আপনাকে ছাড়তে পারবো না। আপনি বিশ্রাম করুন, উনি চলে আসবেন। তারপর ডাক্তার চেক আপ করে দেখবেন, যদি মনে করেন আপনাকে রাখার প্রয়োজন নেই তাহলে ছেড়ে দিবে। নার্সের সব কথা চিত্রলেখার মাথায় ঢুকলো না। তার মস্তিষ্ক কেবল ক্যাচ করলো একটা কথা, উনি চলে আসবেন। নার্স যে উনি বলতে রৌনক জামানকে বুঝিয়েছে তা বুঝতে অসুবিধা হয়নি চিত্রলেখার। নার্সের কথা টেনে ধরে সে বলল, উনি আসবেন বলেছেন? জি, বলে গেছেন জলদি চলে আসবেন, আমরা যেন আপনার খেয়াল রাখি। আবারও কোনো গভীর ভাবনায় আচ্ছন্ন হয় চিত্রলেখা। তার মস্তিষ্ক জুড়ে একটাই কথা, রৌনক জামান নামক
মানুষটা যে কিনা এত বড় কোম্পানি সিইও, সে তাকে নিজে এসে এখানে হাসপাতালে ভর্তি করিয়েছে। আবার যাবার সময় বলেও গেছে সে আবার আসবে। কেন আসবে? তাকে দেখতে। কিন্তু কেন? অন্য কাউকে না দিয়ে সে নিজে কেন তাকে হাসপাতালে নিয়ে এলো? এসব কেনর উত্তর নেই চিত্রলেখার কাছে। তারপরেও মস্তিষ্ক প্রশ্নের জাল বুনেই যাচ্ছে একের পর এক। রনক কেবল চিত্রলেখাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েই চলে যায়নি, বরং পাক্কা 40 মিনিট তার মাথার কাছটাতেই বসেছিল। সে বসে থাকার দরুন জ্ঞান হারিয়ে শান্ত হয়ে ঘুমিয়ে থাকা চিত্রলেখার একটা হাতও ধরেছিল সে কয়েক মুহূর্তের জন্য, যা হয়তো তার উচিত হয়নি, তবু ধরেছিল সে। মিটিংটা ক্যান্সেল করার কোনো উপায় ছিল না। বিদেশি ডেলিগেটদের সাথে মিটিং আজ না হলে আবারও লম্বা সময় অপেক্ষা করতে হবে পরবর্তী মিটিংয়ের ডেট পেতে। তাই দেরি করে হলেও তাকে যেতে হয়েছে, যদিও মিটিংটা বেলা 12টায় ছিল। ইচ্ছে করে সে চিত্রলেখাকে নিয়ে আগেভাগেই বেরিয়ে গিয়েছিল, অথচ নিচে নামার আগেই অসুস্থ হয়ে গেল মেয়েটা। চিত্রলেখা বলেও ছিল লিফটে না উঠে সিঁড়ি বেয়ে নামবে, কিন্তু সে কোনো কথা না শুনে তাকে লিফটে তুলে নিল। দেখতে গেলে তার জন্যে মেয়েটা এমন অসুস্থ হয়ে পড়ল। শান্ত হয়ে ঘুমিয়ে থাকা চিত্রলেখার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল রৌনক। চোখ ফেরাতে পারেনি সে। এমন মুখশ্রী থেকে চোখ ফেরানোটাও কষ্টসাধ্য ব্যাপার। এমনি চিত্রলেখাকে দেখতে তার মনে হয় মেয়েটা এক পৃথিবী কষ্ট বয়ে বেড়াচ্ছে নিজের কাঁধে। অসুস্থ হয়ে সেই মুখটা যেন আরও মলিন হয়ে গেছে। অব্যক্ত, বলতে না পারা হাজারটা কথা ঘুরে বেড়াচ্ছে এই মুখে, যা স্পষ্ট না হলেও আবছা আবছা দেখতে পাচ্ছে রৌনক। বুঝতে না পারলেও খানিকটা অনুভব করতে পারছে। প্রায় 3টার দিকে হাসপাতালে এসে পৌঁছায় লাবিব। ব্যস্ত হয়ে কেবিনে প্রবেশ করতেই দেখে চিত্রলেখা ঘুমাচ্ছে। অনেকক্ষণ নিঃসঙ্গ হয়ে শুয়ে শুয়ে উপরে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুমাতে দেখে আর ডাক দেয় না লাবিব। অসুস্থতার ছাপ পড়েছে চোখে মুখে স্পষ্ট। চিত্রলেখাকে নিশ্চিত হয়ে ঘুমাতে দেখে আর ডাকে না। রুমের মধ্যেই শব্দ না করে কিছুক্ষণ পায়চারি করে। চিত্রলেখার অসুস্থতার খবর পেয়ে ঘাবড়ে গিয়েছিল সে। আজই সকালে তার বাবার চোখের ছানির অপারেশন হয়েছে, তাই খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎই আসতে পারেনি। যেই অপারেশন শেষ হয়েছে অমনি চলে এসেছে দেখতে। এসে দেখার পর এখন কিছুটা স্বস্তি লাগছে। কেবিনের অন্য পাশে রাখা সোফায় বসে গায়ে লিয়ে দিয়ে চোখ বন্ধ করে লাবিব। গতকাল রাত থেকে দৌড়াদৌড়ির উপরেই আছে, দুদণ্ড বিশ্রাম নেওয়ার সময় হয়নি। সকালে ঠিক করেছিল বাবার অপারেশনটা হয়ে গেলে বাসায় গিয়ে ঘুম দিয়ে শরীর চাঙ্গা করবে, কিন্তু সেই সুযোগ আর হয়নি। খবর পেয়ে ওদিকে সামলে ছুটে আসতে হয়েছে চিত্রলেখার কাছে। এখানেও যে সে অনেকটা সময় থাকতে পারবে তাও নয়, তাকে আবার চক্ষু হাসপাতালে যেতে হবে। ওখানে আরও কিছু কাজ বাকি রয়ে গেছে, তবে আপাতত জরুরি তলব না পড়া পর্যন্ত সময়টুকু সে চিত্রলেখাকে দিতে পারবে। এখন অবশ্য লাবিব একা আসেনি, রৌনকও এসেছে তার সঙ্গে। দুজনে একই জায়গা থেকে না এলেও একই সময় এসে পৌঁছেছে। আজকের মিটিংটা জলদি শেষ করার চেষ্টা করেছিল সে, যাতে করে দ্রুত চিত্রলেখার কাছে ফিরে আসতে পারে, কিন্তু তার চেষ্টা বিফলে গিয়েছে। যতই সে জলদি করার চেষ্টা করেছে ততই মিটিং লম্বা হয়েছে। জরুরি না হলে মিটিংটা সে ক্যান্সেলই করে দিত। এক মুহূর্তের জন্য তার মন মস্তিষ্ক মিটিংয়ে ছিল না। দেহটা ওখানে থাকলেও বারবার মনের ভেতর শুধু ঘুরপাক খেয়েছে চিত্রলেখার জ্ঞান হারানো মলিন মুখটা। 2 মিটিংয়ের মধ্যে বিরতির নাম করে উঠে গিয়ে হাসপাতালে ফোন করে খোঁজও নিয়েছে সে চিত্রলেখা ঠিক আছে কিনা। এখানকার ডাক্তার রেজাউল করিম তার পরিচিত এক ক্লোজ বন্ধুর বড় ভাই। ওনার তত্ত্বাবধানে রেখে গিয়েছিল রৌনক চিত্রলেখাকে। জানে সেবা যত্নে কোনো ত্রুটি হবে না, তবুও অজানা অস্থিরতায় তার বুকের ভেতরটা সয়লাভ হয়েছিল। তাই জলদি ফিরে আসার আপ্রাণ চেষ্টাও করেছে সে। আচমকা এমন হওয়ার কারণ সে নিজেও জানে না। চিত্রলেখার জন্য সে কেন ব্যস্ত হচ্ছে এর কোনো ব্যাখ্যা রৌনকের জানা নেই। আপাতত জানার তাগাদাও অনুভব করছে না সে। যা যেমন হচ্ছে হতে থাকুক, এতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। হাসপাতালে এসে রৌনক চিত্রলেখার কেবিনে না এসে সরাসরি চলে গেছে ডাক্তার রেজাউল করিমের সঙ্গে দেখা করতে, চিত্রলেখার বর্তমান কন্ডিশন সম্পর্কে জানতে। ওকে আর হাসপাতালে রাখতে হবে কিনা জিজ্ঞাসা করতেই ডাক্তার জানায় তাকে আজই রিলিজ করে দেওয়া হবে। রৌনক বলে গিয়েছিল সে ফিরে না আসা পর্যন্ত যেন রিলিজ দেওয়া না হয়, তাই এতক্ষণ তাকে ডিসচার্জ করা হয়নি, না হলে জ্ঞান ফেরার পরপরই রিলিজ করে দেওয়া হতো। রৌনক বলেছে ডিসচার্জ পেপার রেডি করতে, সে নিজেই নিয়ে যাবে। ডাক্তারের সঙ্গে কথা সেরে বেরিয়ে আসে চিত্রলেখাকে দেখতে। রৌনক কেবিনে প্রবেশ করতেই দেখে চিত্রলেখা ঘুমাচ্ছে। লাবিব কোথায় দেখার জন্য চোখ বুলাতেই দেখে অন্য পাশে সোফায় মাথা হেলে দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। হয়তো তন্দ্রায় চোখে ঘুম নেমে এসেছে তার। ছেলেটা গতরাত থেকে ব্যস্ত, সে খবর রৌনকের জানা। এমন অবস্থায় সে লাবিবকে ফোন করতো না, কিন্তু চিত্রলেখার বাসার কাউকে সে চিনে না, কোথায় থাকে সেটাও জানে না। যদিও অফিসে ফোন করলে সব তথ্য পাওয়া যাবে, কিন্তু রৌনক ইচ্ছা করে অফিসের কাউকে না জানিয়ে লাবিবকে ফোন করেছে। সে জানে চিত্রলেখা আর লাবিবের মধ্যে বিশেষ বন্ধুত্ব রয়েছে। ভালো সম্পর্ক না থাকলে নিশ্চয়ই চিত্রলেখা লাবিবের বাইকে উঠত না।
সেই আন্দাজ থেকেই লাবিবকে ফোন করেছিল সে। তার আন্দাজ বৃথা যায়নি, যদিও লাবিবের কাছে চিত্রলেখার বাসার কারো ফোন নাম্বার নেই, কিন্তু ও বাসার ঠিকানাটা সে জানে। তার যাওয়া হয়নি কখনো, তবে চিত্রলেখা একদিন বলেছিল তাকে। রায়ের বাজারে বড় মসজিদের গলি নামের একটা গলি আছে। রায়ের বাজারের সব চাইতে বড় মসজিদ ওটা, সেজন্য ওই গলিটারও নাম পড়ে যায় বড় মসজিদের গলি। সেই গলিতে একটাই একতলা বাড়ি আছে, সেই বাড়িটাতেই থাকে ওরা। কথায় কথায় লাবিব রৌনককে এটাও বলে ফেলেছে বাড়িটা চিত্রলেখার খালুর। খালাখালুর কাছেই থাকে ওরা 4 ভাই বোন, ওর খালাই মানুষ করেছে ওদের। এমন কথা শুনে রৌনক জিজ্ঞেস করে ফেলেছিল চিত্রলেখার বাবা মায়ের কথা। সেই কথার জবাবে মুখ মলিন করে লাবিব জানিয়েছে তাদের মৃত্যুর কথা। সঙ্গে এও জানায় 10ম শ্রেণী পড়ুয়া চিত্রলেখায় বাবা মায়ের মৃত্যুর পর থেকে ছোট 3 ভাই বোনের জীবনে বাবা মায়ের ভূমিকা পালন করে আসছে। চিত্রলেখার জীবনের এতটুকু গল্পই যেন রৌনকের হৃদয়ের গভীরের অনেকটা পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। তার হয়তো ওই মুখে হাসি না থাকার কারণটা জানা হয়ে গেছে। কেন মেয়েটা নিজের জন্য জুতা না কিনে ছেঁড়া জুতাই সারিয়ে নিয়ে ব্যবহার করছে, সেই প্রশ্নের উত্তর রৌনক পেয়ে গিয়েছে। ছোট্ট একটা গল্প রৌনককে তার না জিজ্ঞাসা করা অনেক প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছে। রৌনক এগিয়ে চিত্রলেখার পাশে গিয়ে দাঁড়ায়। ক্লান্তি জেকে বসা মুখটার দিকে অদ্ভুত টানে তাকিয়ে রয় সে। ঠিক সেই মুহূর্তে ঘুম ভেঙে চোখ মেলে চিত্রলেখা। চোখে চোখ পড়ে দুজনার, হয়তো তাদের অজান্তে শুভ দৃষ্টি সম্পন্ন হয়। বেশ কিছুক্ষণ একে অপরের চোখে চোখ রাখে দুজনের, দৃষ্টিতে দৃষ্টি মিলায়। জড়তায় চিত্রলেখার ভেতরটা নুইয়ে আসে, তাও দৃষ্টি সরাতে পারে না। রৌনক তো চাইলেও তার আগ্রহ দমিয়ে রাখতে পারছে না। অবশ্য সে সেই চেষ্টাও করছে না। অনেক লম্বা একটা সময় সে নিজেকে সব রকম আবেগ অনুভূতিদের থেকে দূরে সরিয়ে রেখেছে। লম্বা সময় সে বিশেষ দৃষ্টি নিয়ে কারো দিকে তাকায়নি। চিত্রলেখা কখন তার দৃষ্টিতে বিশেষ হয়ে ধরা পড়ল তা সে নিজেও জানে না। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চিত্রলেখা উঠতে চেষ্টা করলে বাধা দিয়ে রৌনক বলে, উঠতে হবে না। এক মুহূর্ত বিরতি দিয়ে রৌনক আবারও জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে? ভালো। কথার শব্দ পেয়ে লাবিবের তন্দ্রা কাটে। চোখটা সামান্য লেগে গিয়েছিল ক্লান্তিতে। আচমকা কথার শব্দ কানে আসতে সে ঘুমে চোখ ছুটে পালায়। উঠে এগিয়ে আসে সে। এগিয়ে এসে চিত্রলেখাকে জিজ্ঞাসা করায়, এখন কেমন লাগছে তোমার? মাথা ঝাঁকায় চিত্রলেখা। লাবিব পাল্টা প্রশ্ন করে, হঠাৎ আজ লিফটে উঠতে গেলে? চিত্রলেখা এবার রৌনকের দিকে তাকায়, মুখে কিছু বলে না। জবাব না পেয়ে লাবিবই পাশ থেকে আরো বলে, তোমার যে ফোবিয়া আছে তা ভুলে গিয়েছিলে নাকি? চিত্রলেখাকে কিছু বলার সুযোগ না দিয়ে রৌনক বলে, আমি ইনসিস্ট করে উঠছিল, তাছাড়া আমি জানতাম না ওর ফোবিয়া আছে। ও আচ্ছা। লাবিব আর এই প্রসঙ্গে কথা বাড়ায় না। তবে রৌনক চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে, লাবিব সব জানে তোমার বিষয়ে। ঠিক কতটা গভীর তোমাদের সম্পর্ক? তোমরা কি শুধু ভালো কলিগ, বন্ধু, নাকি এর চেয়ে বেশি কিছু? মনে মনে এসব ভেবে আবার নিজেই নিজেকে প্রবোধ দেয় সে। ওর সম্পর্কে যাই হোক তাতে তার কি। রৌনক কেবিন থেকে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে চিত্রলেখা বলে, আমি বাসায় যাব। কথা শুনে থমকে দাঁড়ায় রৌনক। পেছনে ফিরে তাকালে চিত্রলেখা আরো বলে, আমি বলেছিলাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু ওরা দেয়নি। বললো আপনি না আসা পর্যন্ত ছাড়বে না। ঠান্ডা দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে রৌনক বলে, ডিসচার্জ পেপার রেডি হচ্ছে, একটু পরে তোমাকে ছেড়ে দেবে। এই কথা শুনে লাফিয়ে ওঠে লাবিব। বলে, ভালোই হয়েছে। আমি তাহলে তোমার বাসায় দিয়ে আসবো না হয়। এই শরীর নিয়ে একা যাওয়া উচিত হবে না। চিত্রলেখা কিছু বলে না। এক মুহূর্ত সময় নিয়ে কিছু একটা চিন্তা করে রৌনক বলে, তুমি তো এমনিও অনেক ব্যস্ত, আমি না হয়। রৌনককে কথা শেষ করতে দেয় না। লাবিব বলে, কোনো সমস্যা নেই স্যার, আপনি একদম ব্যস্ত হবেন না। আমি ওকে পৌঁছে দিয়ে তবে আসব। আর কথা বাড়ায় না। রৌনক বলে, আমাকে ডিসচার্জ পেপার সাইন করতে হবে, আমি ওটা করে দিয়ে আসছি। আর এক মুহূর্ত অপেক্ষা না করে কেবিন থেকে বেরিয়ে যায় সে। রৌনক বেরিয়ে যেতে লাবিবের ফোন আসে। পরে কথা শেষ হতেই চিত্রলেখা জিজ্ঞাসা করে, কি হয়েছে? আসলে বাবার সাথে মা একা, আমাকে যেতে হবে। আপনি যান। কিন্তু তুমি? আমার জন্য চিন্তা করবেন না, আমি না হয় একটা সিএনজি নিয়ে চলে যাব। এর চাইতে আমি তোমার জন্য একটা উবার কল করে দিচ্ছি। এসব ঝামেলার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমি এখন একদম ভালো আছি, সিএনজি করে চলে যেতে পারবো আমি। আপনি ব্যস্ত হবেন না প্লিজ। কিন্তু তোমাকে একা ছাড়তে মন চাইছে না যে। আপনার এখন ওখানে যাওয়াটা জরুরি। ওদের কথার মধ্যে ফিরে আসে রৌনক। লাবিবের মুখে দুশ্চিন্তার ছাপ দেখে জিজ্ঞাসা করে, এনি প্রবলেম? মা ফোন করেছে, বাবার ওখানে সে একলা, ডাক্তার দেখা করতে বলেছেন। আমাকে এক্ষুনি যেতে হবে। তাহলে তুমি দাঁড়িয়েছো কেন? ইশারায় চিত্রলেখাকে দেখিয়ে বলে, ওকে একা ছাড়তে মন সায় দিচ্ছে না। ওকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমি আসি। নিজ দায়িত্বে যেহেতু হসপিটালে আনতে পেরেছি, বাসায় পৌঁছে দিতে পারবো। লাবিব আরো কিছু
বলার চেষ্টা করলে রৌনক তাকে সেই সুযোগ না দিয়ে নিজেই বলে, কথা না বলে জলদি যাও তো, কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। লাবিবার অপেক্ষা করে না, ব্যস্ত কদম ফেলে বেরিয়ে যায়। বাবার ডাক্তারের সাথে কথা বলতে হবে তাকে। লাবিব চলে যেতে চিত্রলেখা মুখ তুলে তাকায় রৌনকের দিকে। মুখ তুলতেই দেখে রৌনক তার দিকেই তাকিয়ে আছে। ইতস্তত বোধ করে সে, জড়তায় কথা বের হয় না গলা দিয়ে। রৌনক নিজেই বলে, ডিসচার্জ হয়ে গেছে, হাঁটতে পারবে নাকি কাউকে বলবো হুইলচেয়ার নিয়ে আনতে? তার প্রয়োজন নেই, আমি পারবো হাঁটতে। বেড ছেড়ে নামতে নিলেই মাথা হালকা ঝাঁকি দেয় চিত্রলেখার। ফলাফল টলে উঠে সে। তৎক্ষণাৎ হাত বাড়িয়ে ধরে ফেলে রৌনক। আবার চোখে চোখ পড়ে দৃষ্টির বাঁধনে বাধা পড়ে দুজনে। নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় চিত্রলেখা। রৌনকের হাত থেকে নিজের হাত সরিয়ে নেবার চেষ্টা করলে সে হাত ধরে রেখেই বলে, একা হাঁটতে কষ্ট হবে, আমার হাতটা ধরে হাঁটো, তাহলে আর পড়ে যাবে না। আই উইল হেল্প ইউ ট্রাই। চিত্রলেখা আপত্তি করতে চেয়ে আর আপত্তি করে না। লিফটের সামনে আসতেই রৌনক বলে, সিঁড়ি দিয়ে নামি না হয়? মাথা ঝাঁকায় চিত্রলেখা। সিঁড়ি ভেঙে নিচে নেমে রিসেপশন এরিয়া জুড়ে থাকা ওয়েটিং চেয়ারে চিত্রলেখাকে বসিয়ে দেয় রৌনক। বসিয়ে দিয়ে বলে, একটু বসো, আমি এখনই আসছি বলে চিত্রলেখাকে বসিয়ে রেখে প্রথমে সে যায় হাসপাতালের ফার্মেসিতে। সেখান থেকে চিত্রলেখার ঔষধগুলো নিয়ে চলে যায় পার্কিংয়ের গাড়ি আনতে। আজ সে সঙ্গে ড্রাইভার আনেনি, নিজেই ড্রাইভ করে এসেছে। গাড়িটা হাসপাতালের এন্ট্রান্সে রেখে দৌড়ে ফিরে আসে চিত্রলেখার কাছে। একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, চলো। এক মুহূর্ত রৌনকের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রয় চিত্রলেখা। তা দেখে তাগাদা দিয়ে রৌনক বলে, কি হলো, আসো। আর অপেক্ষা না করে রৌনকের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে উঠে দাঁড়িয়ে চিত্রলেখা বলে, আমি চলে যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। রৌনক কিছু বলে না, ঠান্ডা দৃষ্টি নিয়ে তাকায় কেবল। তারপর চিত্রলেখার হাত ধরে ওকে নিয়ে দ্রুত হেঁটে বেরিয়ে আসে। গাড়ির সামনের সিটের গেট খুলে দিয়ে বলে, বসো। সত্যি আপনাকে কষ্ট করতে হবে না আমার জন্য, আমি একাই চলে যেতে পারবো। একটা সিএনজি করে না হয় চলে যাব। রৌনক আর কিছু না বলে নিজেই ঠেলে চিত্রলেখাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে নিচু হয়ে ঝুঁকে এসে সিট বেল্টটা বেঁধে দেয়। এতে করে দুজনে একে অপরের সবচাইতে বেশি কাছাকাছি আসে। একদম কাছ থেকে একে অপরকে দেখা হয় তাদের হয়তো কয়েক সেকেন্ডের জন্য। সিট বেল্ট বাঁধতে গিয়ে রৌনকের দৃষ্টি আবার থমকে যায় চিত্রলেখার মুখের উপর। বাড়ি খায় তাদের দৃষ্টি। কিছু কথা হয় দুজনার, যা অব্যক্ত। চিত্রলেখা নড়ে উঠলে রৌনক দরজা লাগিয়ে দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে। গায়ের কোটটা খুলে পেছনের সিটে ছুড়ে দিয়ে সে গাড়ি স্টার্ট দেয়। মোবাইলে লোকেশন বের করে নেয় রায়ের বাজার বড় মসজিদের গলির। একবার চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে সামনের দিকে তাকায় সে। পাশ থেকে চিত্রলেখা আর চোখে একবার রৌনককে দেখার চেষ্টা করে আবারও নিজেকে সামলে নেয়। চিত্রলেখার বাসার লোকেশন বলে দিতে হয়নি, জিজ্ঞেস না করে রৌনক একদম সঠিক জায়গায় চলে এসেছে। এটা দেখে ভীষণ রকম অবাক হয়েছে চিত্রলেখা। গাড়িটা এসে বাসার নীল রঙের লোহার গেটের সামনে দাঁড়াতে চিত্রলেখা নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞাসা করে, আপনি আমার বাসা কিভাবে চিনলেন? আমি তো আপনাকে লোকেশন জানাইনি। রৌনক সিট বেল্ট খুলতে খুলতে বলে, তুমি আমার অফিসে চাকরি করো, তোমার বাসার অ্যাড্রেস বের করে নিশ্চয়ই আমার জন্য কঠিন কোনো টাস্ক নয়। এটা অবশ্য ঠিক কথা, তার ঠিকানা রৌনকের জন্য জানা আহামরি কোনো ব্যাপার নয়। অফিসে ঠিকানা দেয়াই আছে, হয়তো অফিস থেকে নিয়েছে। চিত্রলেখাকে অন্যমনস্ক দেখে রৌনক বলে, লাবিব দিয়েছে। লাবিব সাহেব? হ্যাঁ। কিন্তু সেও তো কখনো আসেনি, মুখে মুখে বলেছিলাম একবার। সেটাই লাবিব জানিয়েছে আমায়। আর কিছু বলে না রৌনক। বেশি কথা বললে দেখা যাবে আসল কথাটা তার মুখ ফসকে বেরিয়ে এসেছে। সেই আসল কথাটা হচ্ছে, একদিন চিত্রলেখার পেছন পেছন হাঁটতে হাঁটতে তার বাড়ি পর্যন্ত এসেছিল রৌনক। কেন এসেছিল তা তার জানা নেই, হেঁটে এসেছিল বলেই রাস্তাটা মনে আছে তার। গাড়ি করে আসলে হয়তো এত পরিষ্কার মনে থাকতো না, তবুও হয়তো তার বোকামি হয়ে গেল। চিত্রলেখাকে জিজ্ঞাসা করে না জানার ভনিতা করা উচিত ছিল। সে গিয়ে যা হয়ে গেছে তা হয়ে গেছে। রৌনক গাড়ি থেকে নেমে এসে চিত্রলেখার দরজা খুলে একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, হাতটা ধরে নামো। চিত্রলেখা বা রৌনকের হাতের দিকে তাকিয়ে আবারও আশেপাশে তাকায়। এলাকার মুখ পরিচিত অনেক মানুষজন আশেপাশে আছে। চিত্রলেখা এখানেই বড় হয়েছে, এলাকায় তার খালুর পরিচিতি আছে। মোটামুটি এলাকার সবাই তাকে চিনে। এত বড় গাড়ি করে বাসা পর্যন্ত এসেছে, এতেই না লোকে কত কথা বলা শুরু করে দেয়। এখন যদি সে রৌনকের হাত ধরে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর পর্যন্ত যায় তাহলে তো হয়েই গেল। মানুষ বলার জন্য হাজারটা কথা পেয়ে যাবে। চিত্রলেখাকে বসে থাকতে দেখে রৌনক তাগাদা দিয়ে বলে, কি হলো, নামো। আমতা আমতা করে চিত্রলেখা বলে, আমি নিজেই হাঁটতে পারবো। আমি তো বলছি না তোমায় আমার কোলে উঠতে, জাস্ট হাতটা ধরবে। আগের চাইতে আরো বেশি আমতা আমতা করে চিত্রলেখা বলে, আশেপাশের মানুষজন হয়তো বিষয়টা খারাপভাবে নিবে। কিন্তু তুমি অসুস্থ। সে কথা তো সবাই জানে না।
রৌনক বিরক্ত হয়। এসব মেন্টালিটি তার একদম পছন্দ নয়। যারা নিজেদের কথা বাদ দিয়ে লোকে কি বলবে সেসব চিন্তা বেশি করে, তাদেরকেও রৌনকের বিরক্ত লাগে। কিন্তু এই মুহূর্তে সে চিত্রলেখার উপর বিরক্ত হতে পারছে না। লোকে কি বলবে বা ভাববে সেটা ভাবার সময় তার নেই। সে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে চিত্রলেখার হাত ধরে তাকে টেনে গাড়ি থেকে নামায়। যেমন ঠেলে বসিয়েছিল তেমনি টেনে বের করলো। মনে মনে ভাবে, কথা বলার সঙ্গে সঙ্গে শোনো না কেন মেয়েটা? লাবিবের কথাও কি সে একেবারে শোনে না, নাকি লাবিবের কথা শিরোধার্য? আমার সাথে গাড়িতে আসতে সমস্যা, কিন্তু লাবিবের সঙ্গে বাইকে আসতে কোনো সমস্যা নেই। তখন লোকে কথা বলতো না? এসব আবল তাবল ভাবতে ভাবতেই মনে মনে নিজেকে ঝাড়ি লাগায় রৌনক। কিসব ভাবছে সে? বলা বাহুল্য নিজের জায়গা অধিকার থেকে বেশিই ভাবছে সে। এসব ভাবার মতো কোনো অধিকার তার নেই বললেই চলে। রৌনকের চিত্রলেখাকে হাত ধরে টেনে বের করার চিত্র আশেপাশে থাকা অন্যরা লক্ষ্য না করলেও দুইবারই অন্য পাশে টঙে এর দোকানে বসে থাকা মামুন ঠিকই দেখেছে। এমন দৃশ্য দেখে তার মুখে চা বেরিয়ে এসেছে। অপেক্ষা না করে চায়ের কাপটা নামিয়ে রেখে তৎক্ষণাৎ কদম বাড়ায় মামুন চিত্রলেখার দিকে। বাড়ির গেটটা সচরাচর খোলাই থাকে, কিন্তু আজ ভেতর থেকে লাগানো। চিত্রলেখা জোরে জোরে কয়েকবার ধাক্কা লাগায়। এই সময় খালা চারু বাসায় থাকে। খালা কখনো কখনো ঘুমায়, কিন্তু চারু ঘুমায় না। কয়েকবার দরজায় জোরে বাড়ি দেওয়ার পরেও এখনো কেউ দরজা খুলছে না। ততক্ষণে মামুন এগিয়ে এসেছে পাশ থেকে জিজ্ঞাসা করে, মায়া, তুমি এই সময় বাসায়? পাশ ফিরে মামুনকে দেখে খানিকটা চমকে ওঠে চিত্রলেখা। সে মনে প্রাণে চাইছিল মামুনের সঙ্গে এখন যেন তার দেখা না হয়। মামুন দেখতে পেলেই তাকে জেরা করবে, 101টা প্রশ্ন তার দিকে ছুড়ে দিবে। তার প্রথম প্রশ্নই হয়তো হবে পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে। চিত্রলেখা একদম চায় না রৌনক তাকে পৌঁছে দিতে এসে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ুক, কোনোভাবে অপমানিত হোক। মামুনকে আর কিছু জিজ্ঞাসা করতে দেওয়ার সুযোগ না দিয়ে চিত্রলেখা বলে, মামুন ভাই, আমার শরীরটা ভালো না, পরে কথা বলি আমরা। চিত্রলেখার শরীর ভালো নেই শুনে মামুন ব্যস্ত হয়। নিজের জায়গা থেকে এগিয়ে আসে, হাত বাড়ায় চিত্রলেখার কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখবে বলে। কিন্তু মামুনের হাত চিত্রলেখার কপাল স্পর্শ করার আগেই রৌনক চিত্রলেখার হাত ধরে টান দিয়ে 2 কদম পেছনে সরিয়ে আনে। ঘটনার আকস্মিকতায় মামুন বা চিত্রলেখা কে কিভাবে রিয়েক্ট করবে বুঝে উঠতে পারে না। চিত্রলেখা অবাক হয় রৌনকের কাণ্ড দেখে। বিস্ময়ে কথা বলতে পারে না সে, তবু নিজেকে সামলে নিয়ে বলে, মামুন ভাই, আমার জ্বর নেই, এমনিতেই শরীরটা একটু খারাপ। তখনই চারু ভেতর থেকে লোহার গেটটা খুলে দেয় ঝনঝন শব্দে। দরজা খুলে বোনকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চারুকে হা করে তাকিয়ে থাকতে দেখে চিত্রলেখা বলে, হা করে দাঁড়িয়ে আছিস কেন চারু? নিজেকে সামলে নিয়ে চারু বলে, আবার তুমি এই সময়? শরীরটা ভালো নেই। এতক্ষণে চারু বড় বোনকে লক্ষ্য করেছে। আসলে মুখটা চুপসে একটুখানি হয়ে গেছে তার। চিত্রলেখার একটা হাত ধরে চারু বলে, সকালে তো ঠিকঠাকই গেলে আপা, হঠাৎ কি হলো? আসো, ভেতরে আসো। রৌনক ওদের পেছন পেছন আসা ধরলে তার খেয়াল হয় চিত্রলেখার ওষুধ গাড়িতেই রয়ে গেছে। সে চিত্রলেখাকে বলে, আমি এক্ষুনি আসছি। রৌনক আবার বেরিয়ে যেতে চারু ফিসফাস করে জিজ্ঞাসা করে, লোকটা কে আপা? আমার বস। লাবিব ভাইয়া যার কথা বলো সব সময়, তার এত বড় গাড়ি আছে? আগে তো কখনো বলো নাই। আরে লাবিব সাহেব না, কোম্পানির মালিক। বিস্ময়ে চারুর মুখ হা হয়ে গেছে। তা দেখে চিত্রলেখা বলে, মুখটা বন্ধ কর, দেখে ফেলবে তো। চারু নিজেকে সামলে নেওয়ার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু কোম্পানির মালিক এত বড় একজন মানুষ ওর বোনকে ছাড়তে নিজে এসেছে, বিষয়টা সহজে হজম হওয়ার মতো নয়, চোখে লাগার মতো ব্যাপার বটে। রৌনক ফিরে এসে গাড়ির পেছনের দরজা খুলে চিত্রলেখার ওষুধ ও ব্যাগটা নিয়ে নেয়। সকাল থেকে ব্যাগটা তার গাড়িতেই আছে, চিত্রলেখাকে দেওয়া হয়নি। এখন ওষুধ নিতে এসে চোখে পড়ল। ঔষধ ব্যাগ নিয়ে গাড়ির দরজা লক করে বাড়ির ভেতর ঢোকার জন্য কদম বাড়ালে পাশ থেকে মামুন জিজ্ঞাসা করে, আপনাকে তো ঠিক চিনলাম না। মামুন এখানেই দাঁড়িয়েছিল, যায়নি। রৌনককে দেখে তার মনে কৌতূহলের জন্ম হয়েছে। তার মায়াকে গাড়ি করে বাড়ি অবধি নিয়ে এসেছে, মানুষটাকে জানার তাগাদা অনুভব করছে মামুন মনে মনে। প্রশ্ন শুনে থেমে গিয়ে ঠান্ডা দৃষ্টি নিয়ে মামুনের দিকে তাকায় রৌনক। জবাব না পেয়ে মামুন আরও জিজ্ঞাসা করে, মায়ের সঙ্গে একই অফিসে চাকরি করেন বুঝি? মায়াকে জিজ্ঞাসা করে রৌনক। প্রশ্ন শুনে শব্দহীন প্রশস্ত এসে মামুন বলে, চিত্রলেখা, ওকে ভালোবেসে মায়া বলে ডাকি আর কি। আর চোখ করে তাকায় রৌনক। তার দৃষ্টিতে স্পষ্ট জিজ্ঞাসা। মুখ ফসকে বলেও ফেলে, ভালোবেসে? জি, খুব জলদি বিয়ে করব আমরা। চোখ মুখ শক্ত হয় রৌনকের। সেটা হয়তো মামুন খেয়াল করে না। চিত্রলেখার কথা ভাবার সময় দুনিয়ার অন্য কিছু দেখার বা খেয়াল করার সময় পায় না মামুন। সে তার মন মস্তিষ্ক সবটা দিয়ে চিত্রলেখাকে ভালোবাসে। রৌনককে চুপ করে থাকতে দেখে মামুন আবারও জিজ্ঞাসা করে, তা বললেন না তো আপনারা একই অফিসে চাকরি করেন নাকি? সেটা আপনার না জানলেও চলবে। বলে আর এক মুহূর্ত অপেক্ষা করে না রৌনক দ্রুত কদম ফেলে বাড়ির ভেতর ঢুকে যায়। নীল রঙের বড় লোহার গেটটা দিয়ে ঢুকতেই উঠানের মতো অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে। ডান পাশে 2 ভাগ করে বাগান করা।
এক পাশে সবজি গাছ দেখা যাচ্ছে, আরেক পাশে ফুলের গাছ। বাম পাশে একতলা বাড়িটার শুরুতেই বারান্দা। ঢোকার মুখে হাতের ডান পাশে একটা চাপকল বসানো। এই বাড়ির মানুষগুলোর জীবনযুদ্ধের গল্প যেন চোখ বুলালেই জানা যায়, খালি চোখে দেখে নেওয়া যায়। আশপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে ভেতরে চলে যায় রৌনক। চিত্রলেখা ড্রয়িং রুমেই বসে আছে। রৌনককে বিদায় দিয়ে পরে নিজের ঘরে গিয়ে শুবে সে। চিত্রলেখার একপাশে নার্গিস বেগম বসে আছেন, তাকে আলতো করে জড়িয়ে। চোখ ভিজে আসে ওনার। চারু এখানে নেই। রৌনককে ঢুকতে দেখে উঠে দাঁড়ায় চিত্রলেখা। তা দেখে রৌনক বলে, ইটস ওকে, উঠতে হবে না, কিন্তু এখানে না বসে বিশ্রাম করলে বেটার হতো। এখন ঠিক আছি আমি। খালার সাথে পরিচয় করিয়ে দিয়ে চিত্রলেখা বলে, এটা আমার খালা। আর খালা উনি হচ্ছেন আমার বস, মিস্টার রৌনক জামান। ওনার কোম্পানিতেই চাকরি করি আমি। নার্গিস বেগম ধন্যবাদ জানায় রৌনককে চিত্রলেখার এতখানি খেয়াল রাখার জন্য। ততক্ষণে চারু নাস্তা নিয়ে এসেছে। রৌনক বেরিয়ে পড়া উচিত চিন্তা করে বলে, আমি আসছি। বাধা দিয়ে চিত্রলেখা বলে, একটু কিছু মুখে দিন। রৌনক আপত্তি না করে ট্রেতে রাখা শরবতের গ্লাসটা তুলে সবটুকু একটানে খেয়ে নিলে তা দেখে চারু বলে, আপা সবসময় বলে একটানে পানি বা শরবত খেতে নেই, শয়তানের কাজ হচ্ছে একটানে খাওয়া। চারুর বাড়তি কথার বাতি কাছে পাশ থেকে চিত্রলেখা ধমকের সুরে বলে, কি হচ্ছেটা কি চারু? ওমা, আপা তোমার থেকে যা শিখেছি তাই তো বললাম। চিত্রলেখাকে আর কিছু বলতে না দিয়ে রৌনক বলে, ইটস ওকে, আসলে আমার তাড়া আছে, তাই জলদি করে একটানে খেলাম। এরপর থেকে খেয়াল রাখবো, পরের বার আর একটানে খাবো না। আপনি আমাদের বাসায় আসবেন? জিজ্ঞেস করে চারু। এমন কথায় চিত্রলেখা রৌনক দুজনেই অপ্রস্তুত হয়। পরিস্থিতি সামাল দিতে রৌনক হালকা করে মাথা ঝাঁকায়। তারপর হাতে থাকা ঔষধ ও ব্যাগ চিত্রলেখার দিকে বাড়িয়ে ধরে বলে, তোমার ওষুধ আর ব্যাগটা গাড়িতেই ছিল। ব্যাগ দেখে চিত্রলেখা মনে মনে হাঁপ ছেড়ে বাঁচে। তার ব্যাগে 1500 টাকা ছিল। বেতন না পাওয়া অবধি তাকে এই টাকা দিয়ে চলতে হবে। সে ভেবেছিল ব্যাগের সাথে টাকাগুলো গেছে। এখন ব্যাগ ফিরে পেয়ে স্বস্তি লাগছে। কিন্তু রৌনকের উপস্থিতিতে ব্যাগ খুলে এক্ষুনি দেখতে পারছে না ভেতরে টাকা আছে কিনা। হতেই পারে হাত থেকে ব্যাগ পড়ে যাওয়ার সময় টাকাটাও কোথাও পড়ে গেছে, কিন্তু রৌনক যাওয়া পর্যন্ত চেক করার কোনো উপায় নেই। চিত্রলেখা তার হাত থেকে ব্যাগ ও ঔষধ নিলেই উঠে দাঁড়ায়। রৌনক বিদায় নিতে নিতে বলে, কাল পরশুতে এমনিতে অফিস বন্ধ, যদি মনে করো আরও বিশ্রাম প্রয়োজন তাহলে আমায় লাবিবকে জানিয়ে দিলে হবে। একদম সুস্থ না হওয়া পর্যন্ত অফিসে আসার প্রয়োজন নেই। ইউ টেক কেয়ার, রেস্ট অ্যান্ড টেক কেয়ার ইউর সেলফ। আরসি। চিত্রলেখা রৌনককে বিদায় দিতে বারান্দা পর্যন্ত এসেছে। নীল লোহার গেটটা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একবার পেছন দিকে ফিরে তাকায় রৌনক। আজকের দিনের মতো শেষবার তাদের চোখাচোখি হয়। রৌনকের চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে নেয় চিত্রলেখা। আর অপেক্ষা না করে বেরিয়ে যায় রৌনক। গাড়িতে বসে স্টার্ট দেয়। অন্য পাশের টং দোকানে ছাউনির তলায় বসে রৌনকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে মামুন। রৌনক বেরিয়ে যাওয়ার পরেও বারান্দার গ্রিল ধরে বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে চিত্রলেখা। শব্দহীন হেঁটে এসে বোনের পাশে দাঁড়ায় চারু। বোনের দৃষ্টি লক্ষ্য করে গেটের দিকে তাকিয়ে তার কাঁধে হাত রাখতে রাখতেই বলে, ঘটনা কি বলো তো আপা? আচমকা চারুর কণ্ঠ পেয়ে ভয় পেয়ে কেঁপে ওঠে চিত্রলেখা। তা দেখে অবাক হওয়া কণ্ঠে চারু আবারও জিজ্ঞাসা করে, কি হলো আপা, এমন ভয় পাইলা কেন? কিছু না, তুই ভূতের মতো এসে ঘাড়ের উপর দাঁড়ালে ভয় পাবো না? আমি কখন তোমার ঘাড়ে উঠলাম? আচ্ছা এসব বাদ দিয়ে বলো তো কেসটা কি? কিসের কেস? এই যে এত বড় একজন মানুষ নিজে এসে তোমাকে বাসায় দিয়ে গেল, আসল ঘটনা কি বলো তো? চারুর মাথায় একটা গাঁটটা মেরে চিত্রলেখা বলে, একদম আমার সাথে পাকা পাকা কথা বলবি না চারু। মাথা ডলতে ডলতে চারু বলে, মারলা কেন আপা? এখন মাথায় মারছি ছোট করে, এরপর পাকনামো করলে না মেয়েরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে একদম। যা ঘরে যা, আমি গোসলে যাচ্ছি, এক কাপ লাল চা বানিয়ে দে তো। চিত্রলেখা ঘরে যাওয়ার জন্য এক কদম বাড়িয়েও থেমে যায়। চারু দুহাত মেলে পথ আটকে বলে, মারছো, মার খাইছি, এখন জবাব দিয়ে দাও। কিসের জবাব? লোকটা তোমার বাসায় দিতে আসলো কেন? আমি অসুস্থ তাই দিতে আসছে। কি সব আজও প্রশ্ন করতেছিস চারু? আর লোকটা কি, ওনার একটা নাম আছে তো, অন্তত স্যার ডাকতে পারিস। সে তোমার স্যার, আমার না। ডাকাডাকি বাদ দাও। অফিসের জন্য সবাই অসুস্থ হলেও কি উনি এইভাবে পার্সোনালি বাসায় দিয়ে আসে? আবার মার খাবি আলতু ফালতু কথা বললে একদম। উনি কোম্পানির মালিক, সিকিউরিটি গার্ড না যে সবাইকে বাসায় পৌঁছে দেবে। কাউকে বাসায় পৌঁছে দেওয়া সিকিউরিটি গার্ডের কাজ না আপা। কিন্তু তুমি যাই বলো না কেন, আমার মনে হয় তোমার বস শুধু তুমি বলেই বাসায় দিয়ে গেল। অন্য কেউ হলে দিয়ে যাইতো না। অন্য কারো ক্ষেত্রে উনি এই কাজটা করতেন না। প্লিজ চারু, এখন তুই তোর খেয়ালি পোলাও রান্না করতে শুরু করিস না। মূলত আমি ওনার সামনে অসুস্থ হয়েছিলাম, উনি জানতো না আমার ফোবিয়ার কথা। জোর করে লিফটে নিয়ে
গিয়েছিল আমাকে, তাই অসুস্থ হয়ে পড়েছিলাম। এই জন্যই মনে হয় ওনার আমার জন্য খারাপ লাগছে, হয়তো গিল্টে ফিল করছেন তাই বাসায় দিয়ে গেল। না রে আপা, এটা শুধু গিল্ট ফিল না, তোমার বস যেমনি তোমার দিকে তাকাইলো তারপর ঔষধ এনে দিল, এতে পরিষ্কার বোঝা যায় উনি। চিত্রলেখা চারুর মুখ চেপে ধরে বাধা দিয়ে বলে, চুপ, একদম চুপ। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হবি, আর একটা কথা বলবি না চারু। দুবনের বাঘ বিতণ্ডার মধ্যেই বাসার গেটটা খোলার শব্দ হতে দুজন সেদিকে তাকায়। মামুন দরজা দিয়ে ঢুকছে, তার হাতে মিষ্টির প্যাকেট। মামুনকে দেখে চারু নিজের মুখের থেকে বড় বোনের হাত সরিয়ে বলে, এই নাও, তোমার মজনু চলে আসছে। একদম বাজে বকবি না বলছি। কড়া করে ধমকে ওঠে চিত্রলেখা চারুকে। ততক্ষণে ওদের কাছাকাছি এগিয়ে এসেছে। মামুন কাছে এসে এক হাত দূরত্বে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলে, এখন শরীর কেমন মায়া? মামুন ভাই, কতদিন না বলেছি আপনাকে আমার নাম মায়া না চিত্রলেখা। দুনিয়ার জন্য তুমি যাই হও, আমার জন্য তুমি মায়া, আমার মায়া। চিত্রলেখার বুকের ভেতর হু হু করে ওঠে। সে নিজেও বুঝে মামুন নামক মানুষটা তার সবটুকু বিশুদ্ধতা দিয়ে তাকে ভালোবাসে চায়। এই মানুষটার ভালোবাসা গ্রহণ করতে না পারার অপারগতায় চিত্রলেখার মাথা নুয়ে আসে। আপনার হাতে মিষ্টি কেন মামুন ভাই? মামুনের হাতে মিষ্টি দেখে জানতে চায় চারু। মুখের হাসি প্রশস্ত করে মামুন বলে, মিষ্টি নিয়ে আসছি মায়ের জন্য। কিন্তু মিষ্টি কোন খুশিতে? খুশিতে না, অসুখে। মায়ের শরীর খারাপ, তাই নিয়ে আসলাম। ও মা, এটা কেমন কথা মামুন ভাই? মানুষ অসুস্থ মানুষ দেখতে গেলে ফল নিয়ে যায়, আর আপনি আসছেন মিষ্টি নিয়ে? যার জন্য এনেছি তার পছন্দকেও তো প্রাধান্য দিতে হবে নাকি? আমি জানি তো মায়ের ফল তেমন একটা পছন্দ করে না। ফলের মধ্যে ওই এক আমটাই খাই সে। এটা তো আমের সিজন না, তাই মায়ের পছন্দের রসমালাই নিয়ে আসলাম। আপনি আবার পছন্দ অপছন্দ সব জানেন তাই না মামুন ভাই? জিজ্ঞাসা করে চারু। হাসি হাসি মুখ করে মামুন বলে, যাকে ভালোবাসি তার পছন্দ অপছন্দ না জানলে কি করে ভালোবাসলাম? মামুনের কথাকে আর প্রশ্রয় না দিয়ে বা চিত্রলেখা বলে, মামুন ভাই কষ্ট করে আসছেন, এক কাপ চা খেয়ে যাবেন, চারু বানিয়ে দিবে, আপনি ভেতরে এসে বসেন। আমার একটু বিশ্রাম দরকার, পরে না হয় কথা হবে আমাদের। মিষ্টির প্যাকেটটা সামনের দিকে বাড়িয়ে ধরে মামুন বলে, না না, আজকে আমি বসবো না, তুমি সুস্থ হও, আরেকদিন না হয় তোমার হাতে চা খাবো। আজকে আমার কাজ আছে। আপনার আবার কিসের কাজ? আপনি কোন কাজ করেন নাকি? কথাটা বেফাস বেরিয়ে আসে চারুর মুখ গলে। সঙ্গে সঙ্গে আবার জিহবা কাটে সে। চিত্রলেখা চোখ পাকিয়ে তাকায়। মাথা নিচু করে রেখে মামুনের হাত থেকে মিষ্টির প্যাকেটটা নেয় চারু। হাসি হাসি মুখ করে চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে মামুন বলে, আজ আসি মায়া। আসুন মামুন ভাই। চিত্রলেখা আর অপেক্ষা করে না, ভেতরের দিকে যেতে যেতে বলে, আমার জন্য এক কাপ লাল চা বানিয়ে দে চারু, সঙ্গে এক মুঠ চালও ভেজে দিস তো। চাল ভাজা দিয়ে লাল চা খেতে মন চাইছে আমার। আমি গোসলে যাচ্ছি, এরপর ঘুমোবো। ঘুমানোর আগে চা খাবো, জলদি করে। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? একটু নড়চড়। বড় বোনের বলে যাওয়া কথা কান দিয়ে শুনলেও চারু তাকিয়ে থাকে মামুনের চলে যাওয়ার পথে। কি মায়া মানুষটার মধ্যে, কত মায়া নিয়ে ভালোবাসে সে চিত্রলেখাকে। বোনের প্রতি মামুনের ভালোবাসা দেখলে চারুরও মায়া হয় মানুষটার জন্যে। বুকের ভেতর কেমন যেন হু হু করে ওঠে। চিত্রলেখা যদি কোনোদিনও মামুনের ভালোবাসা গ্রহণ না করে তাহলে কি হবে মানুষটার? আনমনে দাঁড়িয়ে থেকে ভাবে চারু। অজানা কষ্ট আর বুকের ভেতর মামুনের কথা ভেবে। সবার ভালোবাসায় কি এত কষ্ট মিশে আছে? পৃথিবীর সব ভালোবাসায় কি যন্ত্রণা দেয়? সবেই বৃষ্টিদের বাসায় এসে বসেছে লিখন। এখনো ঠিকঠাক পড়াশোনা শুরু করতে পারেনি। এরই মধ্যেই চারু মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে, বড় বোনের অসুস্থতার কথা জানিয়েছে। মেসেজটা পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় লিখন চিন্তিত মুখে। তা দেখে বৃষ্টি জিজ্ঞাসা করে, কি হয়েছে? আজকে পড়াইতে পারবো না বৃষ্টি, বাসায় যাইতে হবে এক্ষুনি। খালাম্মাকে বইলো কাল পড়াই দিব নে। কিন্তু হঠাৎ কি হয়েছে সেটা তো বলবেন নাকি? আপা শরীর নাকি ভালো না, ওর ফেবি আছে, অ্যাটাক হয়েছে। আমাকে আমাকে এক্ষুনি বাসায় যাইতে হবে। লিখনকে ব্যস্ত হতে দেখে বৃষ্টি ধমকে সুরে বলে, চুপচাপ এখানে বসেন। আজকে পড়াইতে পারবো না বৃষ্টি। পড়াইতে হবে না, এখানে বসে থাকেন, আমি না আসা পর্যন্ত নড়বেন না। বৃষ্টি তৎক্ষণাৎ ভেতরে গিয়ে গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে লিখনের সামনে রেখে বলে, শান্ত হয়ে পানিটা খান। পানি খাওয়ার সময় নাই বৃষ্টি, আপা অসুস্থ। জানি আপা অসুস্থ, কিন্তু আপনি যা শুরু করেছেন এভাবে বাসায় গেলে আপনিও অসুস্থ হয়ে যাবেন, তখন আপনাকে কে দেখবে? আপনি চুপচাপ শান্ত হয়ে পানিটা খান, আমি আসতেছি। লিখনকে পানি খেতে দিয়ে আবারও ভেতরে চলে যায় বৃষ্টি। মিনিট দুয়েক পরে ঠিকঠাকভাবে ওর না মাথায় দিয়ে ফিরে আসে। এসে লিখনকে জিজ্ঞাসা করে, এখন ঠিক আছেন আপনি? থমথমে মুখ করে লিখন বলে, এখন বেটার লাগছে।
তাহলে চলেন। কোথায়? আপনার বাসায়। আর কোথায় যাবেন? আমি তো বাসায় যাব, কিন্তু তুমি কই যাইবা? আমিও আপনার বাসায় যাব আপাকে দেখতে। এখন কথা বলে সময় নষ্ট না করে চলেন তো। কিন্তু খালাম্মা। আম্মুকে বলে আমি অনুমতি নিয়ে এনেছি। লিখন আর কথা বাড়ায় না, বৃষ্টিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। মাঝে মধ্যে বৃষ্টি নামক ছোট মেয়েটা বড়দের মতো শাসন করে তাকে, ঠিক যেন প্রেমিকার মতো। বৃষ্টি মেয়েটার আচার ব্যবহার, কথাবার্তা সবকিছু অন্যদের খুব সহজে মুগ্ধ করতে সক্ষম। যদিও লিখন কোনোদিনও বৃষ্টিকে অন্য দৃষ্টিতে দেখেনি। একদম বউ ম্যাটেরিয়াল একটা মেয়ে, যার জীবনে যাবে তার জীবনটা কানায় কানায় পরিপূর্ণ করে দিবে সুখ শান্তিতে। বিল্ডিং থেকে বেরিয়ে লিখন রিক্সা ডাকে, তা দেখে বৃষ্টি বলে, এইটুকু রাস্তা যেতে রিক্সা লাগে নাকি? হেঁটেই তো যেতে পারবো। হেঁটে যাইতে হবে না, চলো রিক্সায় যাই। বুকের ভেতর অদৃশ্য শব্দ হয় বৃষ্টি। রিক্সায় উঠে বসতেই বুকের ভেতরে হু হু করে বইতে শুরু করা বাতাস যেন ক্রমশ তুফানে রূপান্তরিত হচ্ছে। প্রিয় মানুষের গা ঘেঁষে রিক্সায় বসার প্রথম অনুভূতি বৃষ্টিকে স্বর্গীয় সুখ দেয়। লজ্জায় মাথা নুইয়ে আসতে চায়, লিখনের মুখের দিকে তাকানোর সাহস হয় না। রাস্তায় থাকা কুকুরদের দিকে ভাবলেশীন তাকিয়ে থাকে, কিন্তু আচমকা লিখনের কথায় কর্মে ভাবনায় ছেদ পড়ে বৃষ্টির। লিখন আচমকা বৃষ্টির হাত ধরে বলে, সামনের রাস্তা ভালো না, ভাঙ্গা। আমার হাতটা শক্ত করে ধরে বসো, না হইলে পড়ে যাবা। চমকে গিয়ে লিখনের মুখের দিকে তাকায় বৃষ্টি, কিন্তু নিজের চমকে যাওয়াটা এই মুহূর্তে লিখনের কাছে প্রকাশ করে নাও। সবসময় অল্পে সন্তুষ্ট থাকা বৃষ্টি কখনোই ভাবেনি একসাথে এত সুখানুভূতি এসে তার হাতে ধরা দিবে। অতিরিক্ত সুখে হাত পা ঠান্ডা হয়ে আসছে, তা টের পেয়ে লিখন বলে, তোমার হাত এত ঠান্ডা কেন বৃষ্টি? জ্বর টর আসবে নাকি? মাথা ঝাঁকায় বৃষ্টি। লিখন সামনের দিকে তাকায়, তাই হয়তো লক্ষ্য করে না বৃষ্টি তার এক বুক ভালোবাসা নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। চারু চা আর চাল ভাজা নিয়ে ঘরে এলে চিত্রলেখা বলে, শোন চারু, লিখনকে কিছু জানাস না, একেবারে বাসায় আসলে বলবো না। ততক্ষণে ঘুম দিয়ে উঠলে আমি আরো সুস্থ হয়ে যাব। চারু এগিয়ে এসে মাথা বাড়িয়ে দিয়ে বলে, নেও মারো। ঢং করছিস কেন? তোরে মারবো কেন আমি? ভাইয়াকে অলরেডি জানাই দিছি। ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাত দিয়ে ছোট বোনকে ঠেলে সরিয়ে দিয়ে চিত্রলেখা বলে, আল্লাহ তোরে এত কম ধৈর্য কেন দিছে রে? কতদিন বলছি কিছু একটা হইলেই ফট করে সবাইকে বলে দিবি না? ও মা আপা, তুমি অসুস্থ এই কথা আমি ভাইয়াকে জানাবো না? পরে ভাইয়া বকবে আমাকে, কেন জানাই নেই তারে। বকলে আমি ওরে বকে দিতাম। আসামির মতো মুখ করে দাঁড়িয়ে থাকে চারু। চায়ের কাপটা হাতে নিয়ে চিত্রলেখা আরো বলে, এখন বিদেহ চারু, ঘুমোবো আমি। তবুও যায় না চারু, ঠাই দাঁড়িয়ে থাকে। তা দেখে চিত্রলেখা আবারও বলে, দাঁড়িয়ে আছিস কেন? যাইতে বললাম না তোরে? এগিয়ে গিয়ে বোনের গা ঘেঁষে বলে, তোমার মাথার চুল নেড়ে দেই আপা। যাবি না তাই তো? মাথা ঝাঁকায় চারু। তা দেখে চিত্রলেখা বলে, আচ্ছা চিরুনি নে, চুল আছড়ে দে, কিন্তু কোনো কথা বলবি না। এমনি মাথা ভার হয়ে আছে, তোর আজেরা বকবকানি শুনতে মন চাইছে না আমার। আচ্ছা কথা বলবো না। দু বোনের কথা শেষ হওয়ার আগে বৃষ্টি সমেত বাসায় এসে উপস্থিত হয় লিখন। এগিয়ে এসে বোনকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আপা তোর? আরে কিছু হয়নি, ঠিক আছি আমি। রাগি রাগি চোখ করে চারুর দিকে তাকায় চিত্রলেখা। তখনই পাশ থেকে বৃষ্টি জিজ্ঞাসা করে, এখন তোমার কেমন লাগছে আপা? হাত বাড়িয়ে দিয়ে চিত্রলেখা বলে, আমি একদম ঠিক আছি। তুই কষ্ট করে আসতে গেলি কেন রে বৃষ্টি? উমা, তুমি অসুস্থ আর আমি তোমাকে দেখতে আসবো না? তা হয় নাকি? চিত্রলেখা বৃষ্টিকে আলতো করে জড়িয়ে রেখে চারুকে বলে, যা বৃষ্টির জন্য মিষ্টি নিয়ে আয়। বৃষ্টি চারুর হাত থেকে চিরুনি নিয়ে বলে, আপা আসো, আমি তোমার চুল আঁচড়ে দিই। বৃষ্টি ও নাইমকে কয়েক বছর ধরে পড়ানোর সুবাদে বৃষ্টির এই বাড়িতেও আসা যাওয়া আছে। একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে ওদের মধ্যে। রৌনক নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। দরজায় টোকা দিয়ে ভেতরে প্রবেশ করে তানিয়া। কাছাকাছি এগিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করে, ব্যস্ত নাকি? ল্যাপটপটা বন্ধ করে রৌনক বলে, সামান্য কিছু বলবে নাকি? আজ সারাদিন অফিসে ছিলে না, কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল বাইরে। সেটা জানি, তোমার একটা মিটিং ছিল। মিটিংয়ের পরে তো আর অফিসে ফিরলে না। কোনো জরুরি দরকার ছিল নাকি? কিছু ডকুমেন্ট দেখানোর ছিল, মেল করে দিয়েছিলাম, চেক করে নিও। ঠিক আছে, দেখে নিব। তানিয়াকে চুপ করে থাকতে দেখে মুখ তুলে তার দিকে তাকায় রৌনক বলে, আর কিছু বলবা? সারাদিন কই ছিলা তুমি? একটু কাজ ছিল বাইরে, বললামই তো। কি কাজ? পার্সোনাল কাজ। এত বছরে প্রথম শুনছি রৌনক জামান অফিস আওয়ারে পার্সোনাল কাজে বাইরে গেছে। কি এমন পার্সোনাল কাজ জিজ্ঞেস করতে পারি কি? আপাতত থাক ভাবি, বলার হলে কোনো এক সময় বলবো না হয়। আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকলাম।
এগিয়ে এসে রৌনকের মুখোমুখি বসে তানিয়া। রৌনক বুঝতে পারে তানিয়া হয়তো আরো কিছু বলতে চায়, তা আন্দাজ করে রৌনক জিজ্ঞাসা করে, মনে হচ্ছে আরো কিছু বলতে চাও। মাথা ঝাঁকায় তানিয়া। তা দেখে রৌনক বলে, আজকে কথার ঝুলি নিয়ে আসো নাকি? বলো, আর কি বলবা? আম্মার সাথে কথা বলছো? কোন বিষয়ে? তোমার আর সাবার বিষয়ে। সবার সাথে আমার আবার কিসের বিষয়? বুঝেও কেন না বোঝার ভান করছো রনক? আমি তোমাদের বিয়ের কথাটা বলতেছি। যা বলা সেটা তো আমি সবার সামনে বলেছি ভাবি, এরপরে কি আর কোনো কথা থাকতে পারে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।